লজ্জা করে না স্ত্রীর কাজ করার টাকায় বসে বসে খেতে? আজকে হঠাৎ এই কথা বললা যে? আর তুমি তো ভালো করেই জানো আমার একটা পায়ের সমস্যা। কপাল খারাপ আমার। আমি কেন তোর মতো প্রতিবন্ধী স্বামী সেবা করি? তুমি কি বলছো? এটা তোমার মাথায় আছে তো? এটা ভুলে যেও না আমি তোমার স্বামী। মাইশা আমার হুইল চেয়ারের সামনে বসে বলল, মাঝে মাঝে মন চায় তোর মতো স্বামীর মুখে লাথি মারি। আমার মতো এত সুন্দরী মেয়ের কেন যে তোর সাথে বিয়ে হলো? ইদানিং তুমি আমাকে অপমান করছো মনে হচ্ছে। এই নে, এখন তোরে মারলাম, কি করবি আমার? তুই চাইলেও তো কিছু করতে পারবি না, কারণ তুই অন্য কারো সাহায্য নিয়ে চলিস। গালে হাত দিয়ে আমি মাইশের দিকে তাকিয়ে আছি। যাকে আমি এতটা ভালোবাসি সে কিনা আজকে আমার গালে চড় দিল। বিষয়টা আমি মানতে পারলাম না। তবে আমি এখন চাইলেও কিছু করতে পারবো না। যেদিন আমি মাইশাকে বিয়ে করি সেদিন আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা পা ভেঙে ফেলি। ডাক্তার বলছিল ঠিক হয়ে যাবে যদি আমি ঠিকমতো পায়ের যত্ন নেই। এই জন্য এখনও আমি হুইল চেয়ার ব্যবহার করি। বিয়ে করেছি এই 2 মাসের মতো হতো। কি বাবু, তুমি খুব ব্যথা পেয়েছো? ইস, আমার লক্ষ্মী জামাইটা বুঝি খুব ব্যথা পেয়েছে। মাইশা, আমার সাথে এমন কেন করছো তুমি? তো তোর সাথে আমি কি করব? না পারিস কাজ করতে, না পারিস আমাকে মানসিক শান্তি দিতে। আমিও তো একটা মেয়ে, আমারও কি মন চায় না বাসায় বসে থাকি? আমার কি মন চায় না অন্য মেয়েদের মতো একটু সাজুগুজু করি? কিন্তু আমার জীবন থেকে সব কিছু শেষ হয়েছে শুধু তোর জন্য। সারাদিন অফিসের কাজ করে তোর সেবা করতে হয়। আমি তো বলছি আমাকে ছেড়ে চলে যাও তুমি। আমার মতো অসহায় একটা ছেলের পাশে থেকে তোমার কি লাভ আছে? মাইশা টেবিল থেকে তরকারিটা নিয়ে সবটা আমার উপর ঢেলে দিয়ে বলল, তোর জন্য আমার জীবন থেকে সব কিছু চলে গেছে। মন চায় তোরে মেরে জেলে চলে যাই। আমি চোখ বন্ধ করে সব কিছু নীরবে সহ্য করে নিচ্ছি। তবে আমার এখন কি করা উচিত এটা আমি নিজেই ভালো করে জানি না। আমি হুইল চেয়ারে চুপচাপ মাথা নিচু করে বসে আছি। একটু পর মাইশা আমার সামনে এসে চুপচাপ আমার পা পরিষ্কার করে ভেতরে চলে গেল। আমার বাবা মা ভাই বোন সবাই আছে, তবে ওদের কাছ থেকে আমি আলাদা থাকি। অবশ্যই এটা মাইশার ইচ্ছে ছিল। সরি, আমার ভুল হয়ে গেছে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে মাইশের দিকে নজর দিয়ে আবার সামনে তাকালাম। আর মনে বললাম, যদি আমার এইটুকু ক্ষমতা থাকতো তাহলে সে কবেই তোমাকে ছেড়ে চলে যেতাম। যে মেয়ের স্বামীর গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক সংসার করতে পারে না। আপনি জানেন তো, যখন তখন আমার মাথা গরম হয়ে যায়। প্লিজ আমাকে মাফ করে দিন। আর কত তোমাকে আমি মাফ করব? এটা তো তোমার নিত্য নতুন কথা। তবে খুব শীঘ্রই তোমাকে আমি ছেড়ে দেব, তুমি চিন্তা করো না। বাবা, আপনি তো খুব ভালো কথা বলেন। আমাকে ছাড়তে হলে যে আপনার 10 লাখ টাকা লাগবে, সেই টাকা কোথায় পাবেন আপনি? থাক, এইসব এখন বাদ দেই। আমি অফিসে যাই, আপনি থাকেন। আর আমাকে যে ছাড়ার কথা বলেন, আমি না থাকলে তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেন। আজকে আমি আছি বলেই এইসব করতে হচ্ছে না। তোমার অত্যাচার সহ্য করার চেয়ে যদি ভিক্ষা করতে হতো সেটাও ভালো ছিল। মাইশা আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আমাকে হুইল চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিল। আমি নিচে পড়ে পায়ের ব্যথায় মা গো বলে একটা চিৎকার দিলাম। মাইশা আমার দিকে তাকিয়ে হাসছে। আর আমার চিৎকার শুনে বাইরের দিকে একটা মহিলা বলল, মাইশা, ভেতরে কি কিছু হয়েছে নাকি? মাইশা আমার মুখ চেপে ধরে বলল, ভাবি, তেমন কিছু হয়নি। এই আপনার ভাই একটু মজা করছে, এই আর কি। বাইরে থেকে আওয়াজ এলো। আচ্ছা, এই কথা। এদিকে ব্যথায় আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার এতটা পরিমাণের কষ্ট হচ্ছে বলার বাইরে। মাইশা আমার অবস্থা দেখে আমার হাত ধরে আবার হুইল চেয়ারে বসিয়ে বলল, আমি বারবার আপনাকে বলছি, আমাকে প্লিজ আপনি রাগিয়ে দিবেন না। তাও রাগিয়ে দেন কেন? আমি আমার চোখের পানি মুছে বললাম, আমাকে ছেড়ে দেন, আমি আর এসব সহ্য করতে পারছি না। মাইশা হাত থেকে ওর ব্যাগটা নিচে ফেলে দিয়ে বলল, আমি অনেক অনেক সরি। আপনি জানেন তো, রেগে গেলে আমি কি কি করি নিজেও জানি না। এই কথা বলে মাইশা আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দিন। এই যে আমি বাহিরে আপনার জন্য এত কিছু করি, আমার কি কষ্ট হয় না বলুন? এরপরও অফিস থেকে এসে আপনাকে আমি সময় দিই, আপনার সব কাজ করি। এই সব কিছু তো আপনার জন্যই করি। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। মাইশার মাথায় হাত দিয়ে বললাম, এমন কিছু করবে না যাতে আমার মন খারাপ হয়। তুমি জানো নিচে পড়ে আমার কতটা কষ্ট হয়েছে।
আর এমন কিছু করবো না, প্লিজ এবারের মতো মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। তবে পরের বার এমন কিছু করলে তোমাকে ফেলেই চলে যাব, কিন্তু বলে দিলাম। মায়েশা আমার দিকে মুখটা এগিয়ে দিয়ে বললো, আর এমন কিছু হবে না, আপনার কাছে কিছু চাইছি আমি। আমি আলতো করে মায়েশার ঠোঁটে চুমু দিয়ে বললাম, এখন অফিসে যাও, ঠিক আছে? চেয়েছিলাম এত কিছু, দিলেন অল্প একটু। এই কাজটা কি ঠিক করলেন? আগে আমি সুস্থ হই নাই, পরে যত মন চাইবে তত দেব, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, আপনি সুস্থ হবেন কখন? ডাক্তার কি বললো আপনাকে? দেখি কালকে গিয়ে একটু যোগাযোগ করব। আমি চাই আপনি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যান। আপনার হাত ধরে ঘুরবো, আপনার সাথে পার্কে যাব, ফুচকা খাবো। আপনার হাত ধরে অনেক দূরে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। মানুষ বলে ভালোবেসে সবাই নাকি মরতে পারে, তবে আপনি তো আমার স্বামী। আমি আপনার জন্য। ব্যাস হয়েছে, আর কিছু বলতে হবে না। জানো তো মাইশা, মাখন ফুল উপর থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ভেতরে একদম নষ্ট। তেমনই কিছু কিছু মানুষ আছে যাদের মুখে এত সুন্দর সুন্দর কথা, বাবা, কিন্তু ভেতরে একদম। আপনি কি এই কথাটা আমাকে বললেন? আরে না না, আমি এই কথা তোমাকে বলবো কেন? তুমি তো আমার লক্ষ্মী বউ। ভাবি আপনি বাসায় আছেন? দরজার বাইরে মিশুর আওয়াজ শুনে বললাম, মাইশা দরজা খুলে দাও তো, আমার বন্ধু এসেছে। মাইশা দরজা খুলে মিশুকে দেখে হাসি দিয়ে বলল। কি ভাইয়া, আপনি ভালো আছেন তো? মিশু আমার দিকে এগিয়ে এসে বলল, আপনাদের বাসায় এসে আমি খারাপ হয়ে যাই ভাবি। আমার বেস্ট ফ্রেন্ডের এই অবস্থা দেখলে আমার কলিজায় আঘাত লাগে। বন্ধু তুই ভালো হবি কবে বল? কত সময় আমরা একসাথে ছিলাম। আজকে তুই হুইল চেয়ার আর আমি। বাদ দে মিশু, মন খারাপ করিস না, সব হলো কপাল। তবে শুধু এটাই দোয়া কর আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এটা কি বলতে হবে মামা? আমি তোর জন্য সব সময় মন থেকে দোয়া করি। আচ্ছা, আমি তাহলে গেলাম। তোমরা দুই বন্ধু মিলে কথা বলো, ঠিক আছে? ঠিক আছে, যাও তুমি। আজকে তুমি কিছু ভুলে যাচ্ছ না, তোমার মনে হয়? ও হ্যাঁ, তাই তো। মিশু, তুই তোর ভাবিকে একটু এগিয়ে দিয়ে আয়, ঠিক আছে? আমি তো আর যেতে পারবো না, আমার হয়ে তুই তোর ভাবিকে একটু এগিয়ে দিয়ে আয়। কি ভাবি, আপনি একা একা যেতে পারেন না? প্রতিদিন কি আপনার সাথে আমার যাওয়া লাগবে? মিশু মামা প্লিজ। থাক মামা, তোর বলতে হবে না, আমি এগিয়ে দিয়ে আসছি। মাইশের পেছনে পেছনে মিশুও বের হয়ে গেল। মাঝে মাঝে ঠিক এই সময়ে মিশু আমার বাসায় আসে। কি করব, আমি তো আর হাঁটতে পারি না। এজন্য মিশুকে মাঝে মাঝে বলি ওর ভাবিকে একটু এগিয়ে দিয়ে আসতে। ভাইয়া, আমি কি ভেতরে আসবো? মাহিকে দেখে বললাম, আসো ভেতরে। আর আজকে আসতে এত দেরি হয়েছে কেন? মাহি আমাদের বাড়িওয়ালার মেয়ে, ও ক্লাস 9-এ পড়ে। মাঝে মাঝে আমার কাছে পড়তে আসে। তবে এত বড় একটা মেয়ে আমার কাছে একা একা পড়তে আসে, ভয় পায় না। এই মেয়ের কাহিনী আমি পরে বলবো। মায়ের একটা চেয়ার টেনে আমার পাশে বসে বলল, ভাবি কখন যাবে সেই অপেক্ষা করছিলাম আমি। তবে আপনার আজকে মন খারাপ মনে হচ্ছে ভাইয়া। কিছু কি হয়েছিল ভাবির সাথে নাকি? আরে না, তেমন কিছু হয় নাই। আমার কথা বাদ দাও, তোমার কি খবর বলো? এই তো ভাইয়া, মোটামুটি ভালোই। আপনাকে একটা কথা বলার ছিল, বলবো কি? বলো। ভাবিকে মিশুর সাথে কেন যেতে দেন? আমি সেদিন স্কুল যাওয়ার পথে দেখি মিশু ভাইয়া ভাবির একটা হাত জড়িয়ে ধরে আছে, আর ওনারা রিকশায় বসে একজন আরেকজনের সাথে মিশে বসে ভাইয়া। এটা আমি নিজ চোখে দেখেছি। মিশু অনেক ভালো ছেলে, ও এসব করবে না। তুমি হয়তো ভুল দেখেছো। তুমি তো জানো আমার একটা পায়ের সমস্যা, আমি হাঁটতে পারি না। এজন্য মাঝে মাঝে মিশুকে বলি আমার বউকে এগিয়ে দিয়ে আসতে। দেখেন ভাইয়া, আমাকে আপনি পিচ্চি বলতে পারেন, কিন্তু আমি এটা বুঝি যে কোনটা বন্ধুত্বের ভালোবাসা আর কোনটা অন্যরকম ভালোবাসা। সব কিছু আমি বুঝি ভাইয়া। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি মিশু ভাইয়ের চরিত্র ভালো না। আপনার সুযোগ নিচ্ছেন ভাইয়া। আমি বলছি, কাউকে আপনি অন্ধ বিশ্বাস করবেন না, একটু পরীক্ষা করে দেখেন। মাহির কথা শুনে আমার এখন কেমন যেন খারাপ খারাপ লাগতে লাগলো। আমার বউ যদিও আমার সাথে খারাপ ব্যবহার করে, তাও আমার কাছে ভালো। মাঝে মাঝে যখন রেগে যায় তখন উল্টাপাল্টা ব্যবহার করে, কিন্তু আসলেই ওর মনটা অনেক অনেক ভালো। মায়ের কথা শুনে নিজের কাছে খারাপ লাগতে লাগলো। মায়ের ঠিক কথাই বললো, কাউকে অন্ধবিশ্বাস করতে নেই। জানেন তো ভাইয়া, দেশে এখন কিভাবে পরকীয়া বেড়ে যাচ্ছে? মাহি, এসব কথা এখন বাদ দাও তো। আমি জানি এসব কথা শুনতে আপনার খারাপ লাগছে,
তবে খারাপ লাগলেও কিচ্ছু করার নেই। নারীর মায়া খুব ভয়ানক মায়া। আপনি যদি অনুমতি দেন, আমি ভাবির সম্পর্কে সকল তথ্য বের করে ফেলবো। আমার ধারণা মিথ্যে হতে পারে না ভাইয়া। মাহির কথা শুনে আমার কথা বলা বন্ধ হয়ে গেল। তবে আমি ওর কথা বিশ্বাস করছি কেন? আর যাই করুক, আমার মাইশে এমন কিছু করতে পারে না। হয়তো চলার পথে মাঝে মাঝে সুর হাত ধরে মজা করে, এতে আর কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসবো? দরজার কাছে তাকে দেখি আমার সমবয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখি কেমন যেন অচেনা অচেনা লাগছে আমার। এর আগে এই মেয়েকে কখনো দেখি নাই আমি। আমি কি ভিতরে আসবো? আপনাকে তো আমি চিনলাম না, আর আপনি ভেতরে এসে কি করবেন? মেয়েটা এবার আমার অনুমতি ছাড়া ভেতরে এসে বলল, আপনার সাথে একান্ত কিছু কথা ছিল। যদি এই মেয়ে... আপনি অচেনা একটা মেয়ে, আমি চলে গেলে যদি আপনি ভাইয়াকে মেরে ফেলেন তখন? আজকালের মেয়েরা শুধু সুযোগ খোঁজে। আমি মেয়ে হলে তুমিও তো মেয়ে নাকি? আর আমি তো এখানে কিছু ইনফরমেশন দিতে এসেছি। মাহি আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি কি তাহলে যাব ভাইয়া? মেয়েটার দিকে একবার তাকিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে মাহি, তুমি এখন যাও, তোমার সাথে আমার পরে কথা হবে। মাহি আচ্ছা বলে চুপচাপ বাসা থেকে বেরিয়ে চলে গেল। মাহি যেতেই মেয়েটা দরজা লাগিয়ে আমার সামনে বসে বলল, এমন বউ রাখেন কেন যে আপনাকে মারতে গুন্ডা ভাড়া করে? আপনি তো চেয়ার থেকে উঠতে পারেন না, আপনাকে মারতে আমাকে কেন ভাড়া করা হলো এটাই বুঝলাম না। আফসোস, আপনাকে আজকে মরতে হবে। আমার হাত থেকে আপনাকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। এই কথা বলে মেয়েটা একটা পিস্তল বের করে আমার সামনে রেখে বলল, মরার জন্য তৈরি হয়ে যান। মেয়েটার কথা শুনে আমার অবস্থা সিরিয়াস হয়ে গেল। এ মেয়ে সত্যি আমাকে এখানে মারতে এসেছে? কি বলে এইসব? কিন্তু আমি কার কি এমন ক্ষতি করেছি যে এই মেয়ে আমাকে মারতে এখানে চলে আসছে? ভয় পেলে আমার কথা শুনে মনে হচ্ছে, তবে এটাই সত্যি। আপনার বউ আমাকে টাকা দিয়ে আপনাকে মারার জন্য। আমার বউ আমাকে মারবে? শুনে খুব হাসি পাচ্ছে। মায়েশা আমাকে খুব ভালোবাসে, ও আমার সাথে এমন কিছু করতেই পারে না। এই মেয়ে সব কিছুই করতে পারে, আর আমি যা বললাম সব কিছু সত্যি কথা। আরেকটা কথা হলো যে আমি পুলিশের চাকরি করি। মেয়েটার কথা শুনে এবার আমি অবাক হয়ে গেলাম। কি বলে এই মেয়ে? এর কি মাথা খারাপ হয়েছে নাকি? মেয়েটা আমাকে মারার জন্য পিস্তলটা হাতে নিয়ে আমার দিকে তাক করলো। তখন আবার বাইরে থেকে টক টক আওয়াজ ভেসে আসলো। মেয়েটা আমার দিকে পিস্তল ইশারা করে বলল, দেখো কে এসেছে, আর যদি বেশি চালাকি করিস তাহলে এখানেই তোরে ভরে দিব, কিন্তু বলে দিলাম। আমি ছোট থেকেই পিস্তল দেখে খুব ভয় পেতাম, আর আজকে সেই পিস্তল আমার সামনে তাক করে ধরে আছে। ভয়ে আমার কলিজায় পানি নাই। মেয়েটার কথা মতো আমি বললাম, দরজার কাছে কে? আমার কথা শুনে বাইরে থেকে আওয়াজ এলো, বাবা দরজাটা খোল, আমি তোর আম্মু। আমি এবার মেয়েটার পারমিশন না নিয়েই দরজা খুলে দিলাম। আম্মু আমাকে জোরে ধরে বলল, বাবা তুই কেমন আছস? আর আজকে এই খুশির দিনে তুই আমাকে এই খবর দিবি না? খুশির দিন মানে আম্মু? পরে বলবো। এই মেয়েটাকে আর ওর হাতে পিস্তল কেন বাবা? ও তো আবার তোরে মারতে এখানে আসে নাই। আরে আম্মু, তুমিও কি যে বলো, আমাকে মারবে কে বলো? আমি তো ঠিক মতো হাঁটতেই পারি না, আর তোমার ছেলের তেমন কারোর সাথে শত্রুতাও নেই। এটা তো খেলনার পিস্তল আম্মু। আমার কথা শুনে আম্মু মেয়েটার সামনে গিয়ে বলল, সত্যি তো মা, তুমি ওকে মারতে আসো নাই? আমার ছেলের জীবন থেকে সুখ দুঃখ সব কিছু হারিয়ে গেছে। যদি মারতে হয় তাহলে আমাকে মারো। আরে আম্মু, কি শুরু করলে তুমি? ওর সাথে আমি একটু কথা বলি, তুমি ভেতরে যাও। আম্মু ওর কিছু না বলে ভেতরে চলে গেল। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, হয়তো এখন আপনি আপনার আম্মুর জন্য বেঁচে গেলেন, যান ছেড়ে দিলাম, কিন্তু পরের বার যদি আমি আসি তাহলে আমার পিস্তল থেকে গুলি মিস হবে না কিন্তু। মাইশা যে আমাকে মারবে এটা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না তাই তো? ঠিক আছে, আমি লাউড স্পিকারে দিয়ে কথা বলছি। এই কথা বলে মেয়েটা মাইশাকে কল দিল। মাইশা কল ধরতেই মেয়েটা বলল, সরি, আজকে আমি ওকে মারতে পারি নাই, তোমার শাশুড়ি চলে আসছে। থাক আপু, ওকে মারার দরকার নেই। এখন আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আর আমি আমার শাশুড়িকে কল করে নিয়ে আসছি। কেউ কিছু বোঝার আগে তুমি চলে যাও আপু।
কল কেটে দিতেই আমি চোখ বন্ধ করে ফেললাম। কাছের মানুষগুলো যদি এভাবে ধোকা দেয় তাহলে এর থেকে বড় কষ্ট কি আর হতে পারে। মাঝে মাঝে মাইশা রেগে গিয়ে আমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলে, এতে আমি কিছু মনে করি না। পরবর্তী সময়ে ঠিকই ও আমাকে বুকে টেনে নেয়। কিছুক্ষণ আগে মায়ের কথা আর এখন এই মেয়ের কথা শুনে আমার এখন কেমন কেমন লাগতে লাগলো। আমার বউ কিনা আমাকে মারতে চায়, এটার জন্য আমি বিশ্বাস করতে পারছি না। মাইশা আমাকে মারবে কেন? আমি ওর কি এমন ক্ষতি করেছি যে ও আমাকে মারবে? আমি তো ওকে সবসময় বলি যে মাইশা তুমি আমাকে ছেড়ে চলে যাও, যদি আমাকে তোমার ভালোই না লাগে তাহলে আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। কিন্তু ও আমাকে ছেড়ে যায় না। যদি এমন কিছু করবে তাহলে আমাকে ও বারবার মায়ায় ফেলবে কেন? আমি তাহলে গেলাম, আপনি থাকেন। আমি যদি মিথ্যা না হই তাহলে আপনি মাইশার কাছের কেউ হন। ভাবছিলাম আমার বোনের জামাই হয়তো বোকা, তবে এখন দেখি সে খুব চালাক। আমি মাইশার আপন চাচাতো বোন। ও আচ্ছা, আপনি ওর চাচাতো বোন। কোনোভাবে দুই বোন মিলে আমাকে মারতে প্ল্যান করেন নাই তো? তোর মতো ছেলেকে মারলে কি আমাদের দুই বোন লাগবে? আমি একাই তো যথেষ্ট। ফালতু এখানে এসে সময় নষ্ট করলাম। এখানে আসছেন যেহেতু শোনেন একটা কথা, যদি আমার ধারণা সত্যি হয় ঘরের সামনে রেখে উল্টাপাল্টা কিছু করে তাহলে আমি ওকে কেটে কেটে দুই টুকরো করব। জানেন তো পরকীয়া কতটা ভয়ঙ্কর? তোরে বিয়ে করে আমার বোন কি পেয়েছে রে? না পারিস ওকে একটু সুখে রাখতে? সারাদিন আমার বোন বাহিরে কাজ করে আর তুই বসে বসে খাস। বউয়ের কাজ করা টাকা না খেয়ে এর থেকে ভালো আত্মহত্যা করে ফেল। অন্তত সবাই তোরে সম্মান দিয়ে কথা বলবে। প্লিজ এখন এখান থেকে যান। তবে আমার বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, এখন যা যা বললেন আমাকে সব কিছু রেকর্ড করা আছে। আবার আপনিও নাকি পুলিশের কাজ করেন, আমার সাথে লাগতে আসলে এই ফুটেজগুলো থানায় চলে যাবে। মেয়েটার কপালে এবার একটা ভয়ের ছাপ দেখতে পেলাম। যাই হোক, মেয়েটা আর কোনো কথা না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। হুইল চেয়ারটা ঠেলে ঠেলে কিচেন রুমে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু কিচেনে রান্না করছে। আমি পেছন থেকে বললাম, কি রান্না করো আম্মাজান? আজকে খুশির দিনে তোদের জন্য স্পেশাল কিছু রান্না করছি। এত বড় একটা সারপ্রাইজ দিবে আমাকে আমি ভাবতেও পারি নাই। তোর ছোট বোন আসতে চেয়েছিল, কিন্তু বাসা খালি রেখে তো আর আসা যাবে না। কি আম্মু তখন থেকে এসে শুধু বলছো খুশির খবর, বিষয়টা কি এটাই তো বুঝতে পারছি না। আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলো আম্মু। আমি এখন কিচ্ছু বলবো না, যা বলার তোর বউ এসে বলবে। তোমাদের জন্য হয়তো খুশির খবর হতে পারে, তবে আমার জন্য না আম্মু। জানো আম্মু, বাঁচতে আর ইচ্ছে করে না। সবাই বলে আমি নাকি বউয়ের টাকায় বসে বসে খাই, মন চায় আত্মহত্যা করে ফেলি। তবে এটা তো চাইলেও আমি করতে পারবো না। আত্মহত্যা যে মহাপাপ। আম্মু রান্না ছেড়ে আমার পাশে দাঁড়িয়ে বলল, আমি তো আগেই বলেছিলাম বাবা, আমাদের ছেড়ে একা একা থাকিস না। তোর এক ভাই বিদেশে থাকে, আমাদের কি কম টাকা পয়সা আছে বাবা? কিন্তু তুই আমার কথা শুনলি না। তবে আজকে এই খুশির দিনে এসব কথা বলে মন খারাপ করবি না। এখন তোর বেঁচে থাকা খুব জরুরি। দরজা খুলে দেখ, এতক্ষণে হয়তো বৌমা চলে আসছে। তুমি কিভাবে জানো মাইশা চলে আসছে? তোমার তো আবার বউ শাশুড়ি কোনো যুক্তি করো নাই তো আমাকে নিয়ে। আমি আম্মুর কথা মতো দরজা খুলে দিলাম, কিন্তু কই বাইরে তো কেউ নেই। হঠাৎ আমার নজর গেল আমাদের বাসা থেকে রাস্তার কিছুটা দূরে একটা মেয়ে বাইক থেকে নেমে ছেলেটাকে জড়িত হলো। কিন্তু ওটা তো মাইশা। নিজ চোখে সব কিছু দেখে যেন আমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছি না। বুকের মাঝে যেন চিনচিন করে একটা ব্যথা অনুভব হতে লাগলো। তার মানে মাহি যা বললো সব কিছু সত্যি কথা। নিজের চোখে যেন এসব দেখে বিশ্বাস করতে পারছি না। যে মেয়েটা সবসময় বলতো আমি শুধু আপনার, আর আজকে সেই মেয়েটা বাইরে কারোর সাথে নোংরামি করে বেড়ায়। কোনোভাবে যেন আমি এসব মানতে পারছি না। যখন দেখলাম মাইশা এদিকে আসছে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। চোখের পানি ভালো করে মুছে নিলাম যাতে মাইশা বুঝতে না পারে আমি কান্না করছি। বলতে না বলতেই দরজায় টোকা পড়লো। আমি দরজা খুলে দিতেই মাইশা নিচে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বাবু জানো আজকে আমি কতটা খুশি হয়েছি। এই খবরটা যদি তোমাকেও বলি তাহলে তুমিও অনেক খুশি হবে, এমনকি আমাকে জড়িয়ে ধরে তুমিও নাচবে। আমার তো মনেই নেই, তুমি তো আবার হাঁটতে পারো না। মাইশাকে সারিয়ে বললাম, আজকাল যখন তুমি বাইরে থেকে বাসায় আসো তখন তোমার শরীরে কেমন যেন পরপুরুষের মতো একটা গন্ধ বের হয়। একটা কথা কি জানো মাইশা, যারা দৈনিক একটু আনন্দের জন্য বাইরে নষ্টামি করে বেড়ায় অতি শীঘ্রই তাদের কপালে দুঃখ আসে। কাউকে কাঁদিয়ে কেউ সুখে থাকতে পারে না, এটা জানো তো? আপনি কি এই কথাটা আমাকে বললেন নাকি?
আরে না, তোমাকে বলবো কেন? কথায় তো মনে মনেই জানা। তবে আমি কসম করে বলছি, যদি আমার সাথে কেউ বেইমানি করে তাহলে তাকে আমি জ্যান্ত কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবো। এই পায়ের কারণে তো আমি হাঁটতে পারছি না। এই পা একবারে সম্পূর্ণ কেটে লোহার পা বসিয়ে দেবো। জ্যান্ত বাঘ ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে দাও। যদি জাগিয়ে দাও তো কি হবে জানেন তো? মাইশা চিৎকার দিয়ে বলছে, আমি ভালো কিছু বলতে গেলেই আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেন। আমি কি এমন করেছি যে আমাকে এই কথা বলছেন? ভেবেছিলাম অন্তত আজকে এই খুশির দিনে একটু ভালো থাকতে পারবো, কিন্তু আপনি আমার সুখ দেখতে পারেন না। সারাদিন ভূতের মতো কাজ করি, বাসায় এসে আপনার এইসব অত্যাচার সহ্য করি। এইসব কার ভালো লাগে? আমি কি রবট হয়েছি? কেন আপনি আমার কষ্ট বুঝছেন না? আমিও তো একটা মেয়ে, আমার কি ইচ্ছা হয় না একটু হাসি খুশি থাকি? আমার খুশি আপনি দেখতে পারেন না কেন? আমি মরে গেলে আপনি খুশি থাকবেন তো? এসব বলছে আর জোরে জোরে মাইশা কান্না করছে। আম্মু কিচেন থেকে এসে মাইশাকে টেনে নিয়ে বলল, কান্না করো না বৌমা। আর তুই কি শুরু করলি বলতো? সারাদিন এই মেয়েটা বাহিরে কত কষ্ট করে, আর তুই ওকে যা ইচ্ছে তাই বলিস কেন? এই মেয়ের তো একটা জীবন আছে। ভাবছিলাম আজকে বাসায় সবাই মিলে একটু আনন্দ করব, সেটাও আর হতে দিবি না তুই। এখন সরি বল বৌমাকে। আমি মাথা নিচু করে বললাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি সরি। আমার ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন। মাইশা মুখ বাঁকিয়ে বলল, আপনার ছড়ি আপনার কাছে রাখেন, আমাকে আপনার ছড়ি বলতে হবে না। আপনি তো শুধু টাকা চেনেন, এছাড়া তো আপনার আর কিছুই দরকার নেই। মাইশা আম্মুর হাত ছাড়িয়ে ভেতরে চলে গেল। এই অল্পতেই যদি মাইশা এত রেগে যায়, তাহলে একটু আগে আমি যা দেখলাম এতে আমার ভিতর কি চলছে? আমি শুধু আমার রাগকে মাটি চাপা দিয়ে দিচ্ছি। আমার জায়গায় অন্য কেউ হলে ওকে সরাসরি খুন করে ফেলতো। আমি তো চোখ বন্ধ করে সহ্য করে নিচ্ছি। দেখি না মাইশা কত দূর পর্যন্ত যেতে পারে। বাবা, মেয়েটা রেগে গেছে, জাগিয়ে দেখ কি করে। বাদ দাও আম্মু, এত কিছু দেখার সময় নাই আমার। তুমি আমাদের বিষয়ে কিছু জানো না, তবে আমি খুব ভালো করেই। এটা প্রেগনেন্ট, এই খুশির খবর দিতে আমাকে এখানে নিয়ে আসছে। আর আমি যেন তরে এই কথা না বলি তাই বললাম। তুই কেন মেয়েটার উপর এত রাগ দেখাস? এই খুশির দিনে এমন করতে নেই বাবা। যা সব কিছু মিটমাট করে নে বাবা। আম্মুর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি ওটা কি বললো? মাইশা নাকি প্রেগনেন্ট? বাসরাতে মাইশা বলছিল, শোনেন, আপনি যেহেতু অসুস্থ, এই জন্য আমরা বাচ্চা কাচ্চা কিছু নেব না। আপনি আগে সুস্থ হন, পরে সব কিছু হবে আমাদের। যে মেয়ে এই কথা বলতে পারে সেই মেয়ে হঠাৎ করে কিভাবে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেয়? তবে ইদানিং মাইশা আমাকে ওর কাছে যেতে দেয় না, এতে আমারও কোনো আফসোস নেই। যেহেতু আমি মাইশার ভালো মন্দ দেখতে পারি না, সেহেতু আমি ওর উপর এত জোর দেই না। কিন্তু হঠাৎ করে ও প্রেগনেন্ট হয়ে গেল কিভাবে? আমার তো মাথায় কাজ করছে না। আম্মু আমাকে দরজার কাছে নিয়ে গিয়ে বলল, রাগ করিস না বাবা, জাগিয়ে সব কিছু সমাধান করে নে। আমি রান্না করে সব কিছু রেডি করছি। দরজার সামনে দেখি মাইশা ভেতরে বিছানার উপর বসে ফোনে কি দেখছে আর একা একা হাসছে। হঠাৎ করে আমাকে দেখে ফোন রেখে দিয়ে মুখটা গোমড়া করে দিল। আমি আল্লাহর কসম করে বলছি, যদি এই মিশুর সাথে তোর কোনো উল্টোপাল্টা সম্পর্ক থাকে না মাইশা, তাহলে আমি তোদের কাউকে ছাড়বো না। আমি ধীরে ধীরে মাইশের সামনে গেলাম। মাইশা আমাকে দেখে ধীরে ধীরে কান্না করতে শুরু করলো। এতক্ষণ হয়তো আমি রেগেছিলাম, তবে মাইশার কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। মাইশার মাথায় হাত দিয়ে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। মাইশা আমাকে জোরে ধরে বলল, আপনি কেন বোঝেন না? আপনাকে আমি কতটা ভালোবাসি। বিয়ের পর মেয়েরা শুধু এক পুরুষে আসক্ত হয়, সেটা হলো তার স্বামী। আপনি কিভাবে বলতে পারেন আমার শরীরে পরপুরুষের গন্ধ আছে? কিভাবে এই কথাটা আপনি বলতে পারলেন? আমার ভুল হয়েছে, আমি অনেক অনেক সরি। আমি শুধু আপনাকে ভালোবাসি, পুরো জীবনটা কাটিয়ে দিলাম এই স্বামীর কষ্টের দিকে তাকিয়ে। এখন বলেন আমি কিভাবে? তোমার যত ইচ্ছে গালি দাও আমাকে, আমি এখন কিছু বলবো না। কিছু বললে তো এখন আবার আমার উপর তুমি রাগ দেখাবে। মাইশা আমাকে ছেড়ে দিয়ে মুখে একটু লজ্জা এনে বলল, আপনি তো জানেন আমি প্রেগনেন্ট। মামা বলেছে আপনাকে কিছু। তুমি না বাসরাতে বলছিলে অন্য কথা, আর এখন বলছো যে তুমি প্রেগনেন্ট? আমাদের বাচ্চা হবে, এতে কি তুমি খুশি না? কথা তো ছিল। কথা কি ছিল কি ছিল না এগুলো আমি জানতে চাই না। আমাদের বাচ্চা হবে, এতে আপনি খুশি কিনা বলেন। খুশি হব না কেন? তবে আমার ছোটবেলায় অনেক ইচ্ছে ছিল আমি আমার বাচ্চাকে ডিএনএ টেস্ট করাবো।
আমি পুরোপুরিভাবে বিশ্বাস করে কাগজ নিয়ে সবাইকে বলবো যেটা আমার ছেলে? আমার কথা শুনে মাইশের চোখে মুখে একটা ভয়ের সাপ কাজ করতে লাগলো। আমার ভিতরে তো একটু সন্দেহ আগে থেকেই কাজ করছিল, যে মেয়ে আমার সাথে একটু ভালো করে কথা বলে না, সেই মেয়ে কীভাবে হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেল? মানলাম ও আমার বউ, কিন্তু এখানে তো আমার একটা অমতের বিষয় আছে নাকি? আর কারো কথায় আমার সন্দেহ করা উচিত না। তবে এটা যদি আমার বাচ্চা হয় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। বিছানায় এক পাশে হাত রাখতেই নিচে একটা কিছু রাখা আছে মনে হচ্ছে। আমি একটু সন্দেহভাবে বিছানার চাদর সরে দেখি ইয়া বড় একটা ধারালো তলোয়ার। হাতটা একটু লাগাতেই হাত কেটে রক্ত বের হতে লাগলো আমার। আমি চোখ তুলে তাকিয়ে মাইশাকে সুন্দর করেই বললাম, এসব কি? তুমি ভালো করে জানো? মাইশা জোরে জোরে কান্না করে বলল, আম্মা, আপনি দেখে যান, আপনার ছেলে আমার সাথে বাজে ব্যবহার করছে, আমাকে বকা দেয় আম্মা। আম্মা দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল আমাকে, এই তুই আমার বৌমার সাথে একদম বেয়াদবি করবি না বলে দিলাম। ওকে বকা দিবি না, সাবধান। আর তোর হাতে ছুরি কেন? আমি কিছু বলার আগে মাইশা বলল, আম্মা, এটা আমি রাখছি। আপনি তো জানেন আপনার ছেলে উঠে দাঁড়াতে পারেন না। হঠাৎ যদি আমাদের বাসায় চোর এসে যায় তখন আমি কি করব বলেন আম্মা? আপনার ছেলে তো তখন ইচ্ছা করলেও কিছু করতে পারবে না। এই জন্য এটা বিছানার নিচে রাখছি, আমাদের ছেলের জন্য। ভালো করছি না বলেন আম্মা? আম্মা হাসি দিয়ে বলল, মা, খুব খুব ভালো করেছ। তোমার দেখি আমার ছেলের থেকেও বেশি বুদ্ধি। আমি তো বলদ একটা ছেলে জন্ম দিয়েছি। দেখো কিভাবে বলদের মতন আমাদের দিকে তাকিয়ে আছে। আমার কথা শুনে একটা মুচকি হাসি দিলাম। সত্যি কি আমি এত বড়ই বলদ? নইলে আমি সামনে এত কিছু হয়ে যাচ্ছে, কিছু বলছি না, শুধু একটু সুতো পরিমাণের প্রমাণ পাই না, তাহলে আমি বাঁচি আর মরি এটা দেখবো না। আমি দেখিয়ে দেবো যে এই প্রতিবন্ধী ছেলে কি কি করতে পারে। আচ্ছা আম্মা, আমি ফ্রেশ হয়ে আসি, এসে আপনার রান্না করা খাবার খাবো। মাইশা ওয়াশরুমে চলে গেল। আম্মা বলল, বাবা, তোর আজকে কি হয়েছে? হঠাৎ করে বৌমার সাথে এমন ব্যবহার করছিস কেন? আমি বিছানার উপর থেকে ছুরিটা সরিয়ে মাইশের ফোনটা হাতে নিলাম। মাইশের নামটা লিখতেই লক খুলে গেল। বাবা, তোর আজকে কি হয়েছে? আমি আম্মুকে হাতে ইশারা করে বললাম, একটু চুপ থাকো আম্মু, কোনো কথা বলবে না। আমি মাইশের ফোনের গ্যালারিতে চলে গেলাম। ভিতরে ঢুকে আমি যা দেখলাম তা দেখে যেন আমার মাথা নষ্ট হয়ে গেছে। এ কি দেখছি আমি? মাইশের ফোনে মিশুর সাথে একান্ত ব্যক্তিগত অনেকগুলো পিক আছে, এমনকি ওরা যে একসাথে সময় কাটিয়েছে তারও কতগুলো ভিডিও আছে। আমার মাথা তো এখন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি এখন কি যে করব নিজেও চিন্তা করে পাচ্ছি না। তাড়াতাড়ি ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দরজা শক্ত করে ধরলাম। আম্মা আমার কাহিনী দেখে বলল, কিরে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি শুরু করলি তুই? কোনো কথা বলবে না আম্মু, তুমি রুম থেকে বের হও। মাইশা ভেতর থেকে বলল, ওগো আমার প্রিয় হাজবেন্ড, আপনি কি এখানে আছেন? দেখেন না দরজা কেন খুলছে না। আমি মাইশার ফোন থেকে ওর আর মিশুর কিছু পিক নিতে লাগলাম, যাতে আমি মাইশের কাছে ধরা না পড়ি, মূলত এজন্য এইসব করা। বাবু, আমার না খুব ভয় করছে, তুমি কোথায়? আমি দরজা আটকে রাখছি, মনে আছে তো আগে কি বলছিলে তুমি? আগে আমি ওয়াশরুম থেকে বের হই, পরে তোমাকে মজা দেখাচ্ছি আমি। ভিতরে থেকেও আমার সাথে রাগ দেখাচ্ছ না? ঠিক আছে, ভিতরেই থাকো তুমি। আমার এখন মাইশের সাথে কথা বলতে ইচ্ছে করছে না। মন চাইছে ওকে গলার টিপে মেরে ফেলি। কাছের মানুষগুলো যদি এভাবে বেইমানি করে তাহলে কার ভালো লাগবে বলেন? বুক ফেটে আমার কান্না আসছে, তাও মুখ বুজে সহ্য করে নিচ্ছি। হয়তো আল্লাহ আমাকে সেই ধৈর্য শক্তি দিয়েছেন। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে, এখন দরজাটা খুলেন বলছি। আমি মাইশার ফোন বিছানায় রেখে দিয়ে বললাম, আচ্ছা মাইশা, একটা প্রশ্ন করবো তোমাকে। আগে আপনি দরজাটা খুলেন, পরে যত ইচ্ছা তত প্রশ্ন করবেন। বাইরে আসলে তুমি আবার রেগে যাবে। আজকে জায়গা মতো আটকে দিয়েছি। আমি আমার প্রশ্নের উত্তর চাই। আপনার জ্বালা এখন আমার আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন শুনি। মাইশা, পরকীয়া জিনিসটা খারাপ নাকি ভালো? আমার প্রশ্ন শুনে মাইশা চুপ হয়ে গেল। ভিতর থেকে আর কোনো জবাব আসছে না, কারণ ও তো সব কিছু ভালো করেই জানে যে আমি কেন এই প্রশ্ন করছি। আমি আবার বললাম, কি হলো মাইশা, কথা বলছো না যে? না মানে, আপনি এসব কি বলেন? দরজা খুলেন তো বলছি, না হলে আমি আম্মাকে ডাক দেব। আম্মুকে ডাক দিলেও কোনো লাভ হবে না। আম্মুকে আমি রুম থেকে বের করে দিয়েছি। আপনি কেন এমন করছেন আজকে? প্লিজ আমাকে বের হতে দিন, আমার ভিতরে ভালো লাগছে না। আমি তো বলছি আমার প্রশ্নের উত্তর দাও আর বের হয়ে আসো। আপনি না আমাকে খুব ভালোবাসেন,
আপনি কি চান আমার কষ্ট হোক? মাইশার মুখ থেকে ভালোবাসার কথাটা শুনে আমার আজকে শরীর জ্বলে যাচ্ছে। মন চাইছে বিছানার উপর থেকে ছুরিটা নিয়ে মাইশার একটা হাত কেটে জিজ্ঞেস করি আমার সাথে কেন এমন করছে। বেবি, 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 ও বেবি, আজকে রাতে তোমার জন্য সারপ্রাইজ আছে। প্লিজ দরজাটা খুলে দাও। শুধু একটা প্রশ্ন করছি, এর উত্তর দিতে পারছো না? যদি এমন হতো আমাকে বাসায় বসে রেখে তুমি বাইরে কারোর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ো। মাইশা এবার জোর করে দরজা খুলে বের হয়ে গেল। আমাকে ধরে একটু সামনে নিয়ে গিয়ে ও আমার পায়ের কাছে বসে বলল, আপনার হঠাৎ করে কি হয়েছে বলেন আমাকে। আপনার কি শরীর খারাপ? আমার শরীর খারাপ হবে কেন? কাছের মানুষগুলো যখন বেইমানি করে তখন খুব খারাপ লাগে। যাকে এই জীবনের থেকেও সব কিছু বেশি ভালোবাসি সে আজকে অন্য কারোর সাথে রং তামাশা করে বেড়ায়। এসব নিজ চোখে দেখে সহ্য করতে পারে না। মন চায় কে আপনার সাথে এমন করেছে আমাকে একটু বলেন প্লিজ। আপনাকে নিয়ে কেউ কি কিছু বলেছে? মাইশের ভেজা চুলে হাত রেখে বললাম, যাকে নিয়ে সারাটা বছর পাড়ি দেব সে যদি বেইমানি করে তাহলে তাকে কি করব বলো মাইশা? কি আর করবেন, কেটে টুকরো টুকরো করে ফেলবেন। আমি হলে তো একেবারে শরীরে মরিচ লাগিয়ে কি যে করতাম তার বলার নেই। চিন্তা করো না, আমিও ঠিক তেমন কিছুই করব। ওই বলছিলাম না, আমার সাথে কেউ যদি বেইমানি করে তাহলে তাকে আমি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। আপনি আজকে হঠাৎ এই কথা বলছেন কেন? আপনার কি মন খারাপ? না, কি বলো, আমার আবার মন খারাপ হবে কেন? এমনি বললাম এই কথা। না, কিছু তো হয়েছে। বলেন কি নিয়ে মন খারাপ? ছাড়ো তো এইসব কথা। আম্মু বিরিয়ানি রান্না করছে, চলো খেয়ে আসি। মাইশা আমাকে আলতো করে জোরে ধরে বললো, আপনার মন খারাপ কেন আজকে? আমি তো আপনাকে কিছু বলিনি। যদি আমি কিছু বলে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন প্লিজ। তাও আপনি মন খারাপ করবেন না। মাইশাকে ছাড়িয়ে আমি বাইরে চলে গেলাম। আমার মনের ভেতরে জমা কষ্টগুলো আমি কাউকে দেখাতে পারছি না, তবে আমি ওদের শাস্তিটা খুব কঠিন করে দেব। আমার মনটা ভেঙে চুরমার করে দিয়েছে। মন চাইছে চিৎকার করে কান্না করে বলি, কেন আমার সাথে এমন করলে? মাইশা, আমি তো তোমাকে বারবার বলি যদি আমার সাথে থাকতে ইচ্ছে না করে তাহলে চলে যাও আমাকে ছেড়ে। আমি তো তোমাকে কোনো বাধা দেবো না, কিন্তু আমার সাথে থেকে আমাকে ফাঁকি দিয়ে বাইরে সব করে বেড়াও। আমার কলিজায় আঘাত লাগে মাইশা। টেবিলের সামনে বসতে আম্মু বলল, এতদিন পর তোদের বাসায় আসলাম আর আজকে তোর মন খারাপ? আমি এসে কি তোদের বিরক্ত করছি বাবা? আম্মুর কথা শুনে মনের ভেতরে জমে রাখা কষ্টগুলো আর চেপে রাখতে পারলাম না। চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। বাবা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে আম্মু। যাকে নিয়ে একটু স্বপ্ন দেখতে শুরু করেছিলাম সে আমার সাথে বেইমানি করছে। আমি এসব আর সহ্য করতে পারছি না আম্মু। আমাকে তুমি মেরে ফেলো, এই জীবনের কোনো দাম নেই আমার। আমার পা থাকতেও আমি হাঁটতে পারি না। যারা সে অল্প অল্প করে বাঁচতে শিখেছিলাম আম্মু, সে আমার সাথে বেইমানি করছে। আমাকে মেরে ফেলো তুমি, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। আম্মু আমাকে জোর ধরে বললো, কান্না করিস না বাবা, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোর পাশে বাবা। সারা জীবন তার কোনো কাজ করতে হবে না। আমাদের কি টাকা পয়সা কম আছে? তুই কেন কান্না করছিস বল? তোরে কেউ কি মেরেছে না কিছু বলেছে? আমাকে বল কি হলো? আমি তো মরে গেছি না বাবা। আমি চোখের পানি মুছে বললাম, আমি আগেই বলছি, আর যাই করো ঘুমন্ত বাঘকে জায়গা দিবি না। আমি ছাড়বো না কাউকে, তোমার কসম খেয়ে বলছি, আমি ছাড়বো না কাউকে আম্মু। যে আমার জীবন থেকে সবকিছু ধ্বংস করছে তার জীবন থেকে আমি সবকিছু কেড়ে নেব। মাইশা একটা চেয়ার টেনে আমার পাশে চুপচাপ বসলো। আমার সামনে খাবার এগিয়ে দিয়ে বলল, আম্মা, আপনি বলেন আমি আপনার ছেলের জন্য আর কত করব। ওকে বলেন আমি কি কোনো অপরাধ করেছি? আমি আমার স্বামীকে খুব খুব ভালোবাসি। এরপরও কেন আমার সামনে উনি কান্না করবে? এইসব দেখলে কি আমার ভালো লাগে বলেন আম্মা? আমি আমার মতো চুপচাপ খেতে লাগলাম। এই মেয়ে খুব সুন্দর অভিনয় করতে পারে, আমি বুঝেছি। থাক, ওকে আর কিছু বলার দরকার নেই এখন। আমি এখন আমার পথ দেখি। আম্মা খাবারের মাঝে বলল, বাবা, সবাইকে তো মিষ্টি খাওয়াতে হবে। এই একটা খুশির দিনে এভাবে মন খারাপ করে থাকলে হবে বল? এখন কাউকে এসব বলার দরকার নেই আম্মু। আমি দেখি ভালো একটা দিন দেখে সবাইকে জানিয়ে দেবো। আম্মা, আপনার ছেলে হয়তো আজকে খুশি হয়নি, হয়তো বাবা ডাক শুনতে চায় না, কিন্তু আমি যে আম্মু ডাক শুনতে চাই। খাবারের মাঝে পানি ঢেলে বললাম, আম্মা আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি, চলেন। তুমি এসব কি বলো? আম্মু এসেছে মাত্র আজকে আর আজকে চলে যাবে? আমি আম্মুকে চোখে ইশারা করে বললাম, আমি যা বলি তাই করো আম্মু।
আম্মু আমাকে ঠিকই বুঝে গেল, উনি ঠিক ধরে নিয়েছেন এখানে কি হচ্ছে। বৌমা, আমি আমার মেয়েকে একা একা বাসায় রেখে আসছি। আজকে বরং আমি চলে যাই, অন্য একদিন আসবো আমি। আপনার ছেলে তো অন্য কারো সাহায্যেও চলে, ও কিভাবে আপনাকে? আমার চিন্তা করতে হবে না মাইশা, তোমার আমি বাড়িওয়ালার মেয়েকে নিয়ে যাব। তুমি এমনি সারাদিন অনেক কষ্ট করো, আজকে বরং একটু বিশ্রাম নাও, ঠিক আছে? আর আমার আসতে হয়তো রাত হতে পারে, অনেক দিন হলেও বাসে যাওয়া হয় না। আমার কথা শুনে মাইশা একটু খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন। বাসায় আসার আগে আমাকে একটা কল দিবেন। মাইশের দিকে চোখ তুলে তাকে বললাম, আমার বাসায় আমি আসবো, এতে আবার তোমাকে কল দিতে হবে কনে? না মানে, ইয়ে ইয়ে আর কি। আমি মুচকে হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, কল দিয়ে আসবো। এখন তুমি বরং একটু বিশ্রাম নাও, হতে হতে পারে এটাই হবে জন্মের ঘুম। মানে কি বলতে চাও তুমি? কিছু না, বাদ দাও। এক কাজ করো, তুমি একটু মাহিকে ডেকে দাও, ও বেকার একটা মেয়ে, ওর অনেক সময় আছে। আচ্ছা, আমার জন্য ফুচকা নিয়ে আসবেন, ঠিক আছে? নিয়ে আসবো, তবে আজকের ফুচকাগুলো একটু ভিন্ন হবে, খুব লম্বা লম্বা হবে এগুলো। কি জানি বাবা, আপনি কি বলেন? আমার তো মাথায় কাজ করে না মাঝে মাঝে। আমি মাহিকে ডেকে দিচ্ছি। মাইশে যেতে আম্মু বলল, বাবা, এসব কি হচ্ছে এই বাসায়? আগে আমাকে বাসার বাইরে নিয়ে চলো, পরে তোমাকে সব কিছু বলছি আম্মু। আম্মু আমাকে হুইল চেয়ার টেনে বাসার বাইরে নিয়ে গেল। আমি আনমনে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, যেই বয়সে আমার আম্মুর সেবা করার দরকার ছিল, আমার সেই বয়সে আমার আম্মু আমার সেবা করছে, এটা দেখতে চেয়েছিলাম আমি। এর আগে আমার মরণ হল না কেন? এসব বলতে নেই বাবা। বাবা মায়ের কাছে ছেলে মেয়েরা সব সময় ছোটই থাকে। এর মাঝেই মাই আমার সামনে এসে বলল, ভাইয়া, ডাকছিলেন কি আমাকে? তোমার কি এখন কোনো কাজ আছে মাহি? না ভাইয়া, আমার আবার কিসের কাজ? বলেন কি করতে হবে? আমার সাথে একটু বাজারে যাবে, সময় আছে কি তোমার? আমার কি কাজ আছে ভাইয়া? উনি কি আপনার আম্মু? হুম। আন্টি, ভালো আছেন আপনি? হুম, ভালো আছি মা। তুমি কে? চিনলাম না তো। আম্মু, এত চিনতে হবে না, এখন আমাকে নিয়ে একটু নিরিবিলি জায়গায় চলো, তোমাদের সাথে কিছু কথা আছে। আমার কথা মতো মাহি আমাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? এটাই তো বুঝতে পারছি না। তোমার কথাই সত্যি মাহি, আমার বউ আর মিশুর অবৈধ সম্পর্ক চলছে। কি বলিস এসব? ওই যে তোর বেস্ট ফ্রেন্ড মিশু ছিল, সে নাকি? আম্মু, আমি মাইশার ফোনে ওদের নোংরা কি বলবো। তার মানে মাইশা যে বললো ও নাকি প্রেগনেন্ট, ওই বাচ্চাটা কি তোর না? হঠাৎ করে ও আমাকে না বলে বাচ্চা নিল, এর মানে তুমি বোঝো না আমি হাঁটতে পারছি না কেন মাহি? মন চাইছে ওদের আজকে। বাবা, এখন উল্টোপাল্টা কিছু করিস না রাগের মাথায়। আমি পকেট থেকে আম্মুর হাতে কিছু টাকা দিয়ে বললাম, তুমি এখন বাসায় চলে যাও, যদি শোনো তোমার ছেলে খুন করছে, তাহলে তাকে আর ফিরিয়ে আনার দরকার নেই। বাবা, এমন করলে তোর পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। এমনি আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে আম্মু। মাই একটা রিক্সা ডেকে আম্মুকে তুলে দাও। আমার কথা মতো মাহি তাই কইলো। ছোটো করে একটু মাহির সম্পর্কে বলি। 1 বছর আগে জনকে 2জন ছেলে তুলে নেয়, তখন ওই ছেলেগুলোকে কেটেও টুকরো টুকরো করে ফেলেছিল। মেয়েটা ছোটো হলে কি হবে, কলিজা তো অনেক বড়। আম্মু যেতে আমি মাহির হাতে আমার ফোনটা দিয়ে বললাম, এই অবস্থায় আমার আজকে এসব দেখতে হচ্ছে বলো? আমার সকল দরজা আজকে বন্ধ হয়ে গেছে। আমি এত টাকারও মালিক না মাহি, পকেটে যা আছে সব কিছু তুমি নিয়ে যাও, তো আমাকে একটু হেল্প করো প্লিজ। আমি এখন অসহায় হয়ে গেছি। মাহি, তোমাকে কি বলবো বলো? মাহি পিকগুলো দেখে বলল, মন চাইছে তো ওদের আমি ধরে। আমার ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে মাহি, এখন বলো আমি কি করব? মাইশা ভাবি আপনার বউ। তবে ভাইয়া, আপনি আমাকে যেভাবে সাহায্য করতে বলবেন আমি সেভাবেই আপনাকে সাহায্য করব। কিছু দিতে হবেও না আমাকে। ধন্যবাদ মাহি এ কথা বলার জন্য। এখন চলো একটা অচেনা জায়গায় যাই, নাকি তুমি আমার ভয় পাবে? আপনার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে ভাইয়া। আমি আবার ভয় পাবো? এটা কিভাবে বললেন? আপনি শুধু বলেন এখন কোথায় যাব। মাহিকে ঠিকানা বলে বললাম, আমাকে ওখানে নিয়ে চল। কিছুটা পথ অতিক্রম করতেই পেছন থেকে কে যেন বলল, যদি আমি ভুল না করি তাহলে আপনি মাইশা আপুর ডিভোর্সি হাজবেন্ড না? মাইশা নামটা শুনেই আমি দাঁড়িয়ে গেলাম। পিছনে তাকে দেখি আমার থেকে বয়সে বড় একটা ছেলে দাঁড়িয়ে আছে। মাইকে ইশারা করে বললাম, আমাকে ছেলেটার কাছে নিয়ে যাও। মাই আমার কথা মতো আমাকে ছেলেটার সামনে নিয়ে গেল। ছেলেটাকে আমি প্রশ্ন করলাম,
তুমি মাইশাকে চিনো কিভাবে? আরে আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, আপনার বিয়েতে আমি ছিলাম। এত সুন্দর একটা মেয়ে, ওকে আপনি ডিভোর্স দিলেন কেন? আমি যে মাইশাকে ডিভোর্স দিয়েছি তোমাকে এই কথা বললো কে? কেন, মাইসা তো নিজ মুখেই বলেছে। এখন বর্তমানে ওর যেই হাজব্যান্ড আছে, উনি আপনার থেকেও ভালো হ্যান্ডসাম আছে। মাইশার হাজবেন্ডের ছবি আমাকে দেখাতে পারবে? ছেলেটা ফোনটা বের করে আমাকে একটা পিক দেখালো। দেন দেখা যাচ্ছে মাইশা মিশুকে জড়িয়ে ধরে আছে। পিকটা দেখে পায়ের রক্ত আমার মাথায় উঠে গেল। মন চাইছে মাইশাকে গুলি করে মারি। রাগে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। কি করব না করব এটাই বুঝতে পারছি না। মাহিয়া আমার অবস্থা দেখে আমার একটা হাত ধরে বলল, আরে ভাইয়া, একটু শান্ত হন। এত রেগে গেলে কি হবে? বুঝে শুনে সব কিছু করতে হবে। আচ্ছা তাহলে আমি গেলাম, থাকেন আপনারা। শোনেন একটা কথা বলি। আমার কথা শুনে ছেলেটা দাঁড়িয়ে বলল, জি বলেন। আমি মাইশাকে ডিভোর্স দিই নাই। আমার সাথে থাকা অবস্থায় আমার বেস্ট ফ্রেন্ডের সাথে নোংরামি করে বেড়াচ্ছে। ছবিতে যে ছেলেটাকে দেখানো হলো আমার বেস্ট ফ্রেন্ড। আমার পায়ের অবস্থা তো দেখলেন আপনি। এজন্য মূলত মাইশার সুযোগ নিচ্ছে। ছেলেটা সিসি করতে করতে বলল, এত বড় একটা মিথ্যা কথা, ও সত্যি কথা বলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি এসব কিভাবে সহ্য করে নিচ্ছেন? আমি হাসি দিয়ে বললাম, কপাল খারাপ আমার, তবে ওর সাথে খুব বাজে কিছু হবে। ছেলেটা হাসি দিয়ে বলল, ওর আড়ালে যেই মুখোশটা আছে, আমি সেটা টেনে খুলে ফেললে এত বড় সাহস ওর যে! ঠিক আছে ভাই আমি গেলাম, তুমি থাকো, অন্য একদিন কথা হবে। ছেলেটার সাথে আর কিছু না বলে সামনে চলে গেলাম। বাজার থেকে মাইশের মতো লম্বা ধারালো একটা তলোয়ার নিলাম। আমি দেখবো মাইশের তলোয়ার বেশি ধার নাকি আমারটার। বাজারের কাজ শেষ করে হাসপাতালে চলে গেলাম। ডাক্তার আমার পা দেখে বলল আমি নাকি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আর নিয়মিত যেন আমি পায়ের ব্যায়াম করি, সেটাই বললো আমাকে। হাসপাতাল থেকে বের হতেই মাহি বলল, তো এখন আপনি কি করবেন ভাইয়া? কি আর করব, আগে মিশুকে মারবো পরে মাইশাকে। আপনি চাইলেও এই কাজ করতে পারবেন না। আমাকে ছাড়া আপনি এই কাজ করতে পারবেন বলেন? একা একা যদি করতে পারতাম তাহলে কি তোমাকে এখানে নিয়ে আসতাম? আচ্ছা যাই হোক, ছাড়েন এসব কথা। এখন বাসায় গিয়ে কিছু করার দরকার নেই। রাতে মিশু ভাইয়াকে ডেকে আনবেন, তখন যা করার আমি একাই করতে পারবো। মাহি, মাসিকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করব। আমিও দেখিয়ে দেব যে আমি কি কি করতে পারি। এত পাগল হওয়ার দরকার নেই। যা করবেন চিন্তা ভাবনা করেই করবেন, ঠিক আছে? বাসার সামনে এসে গেছি। এখন কি ভেতরে যেতে পারবেন, নাকি আমাকে ভেতরে এগিয়ে দিয়ে আসতে হবে? না, তার আর দরকার নেই, তুমি বাসায় যাও। এমনি আমার সাথে থেকে অনেকটা সময় নষ্ট করে ফেলছো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি গেলাম। যদি কোনো সমস্যা হয় তো ডাক দিবেন আমাকে, ঠিক আছে? মাহি চলে যেতেই আমি বাসার ভিতরে চলে গেলাম। বুঝলাম না দরজা খোলা রেখে মাইশের ভিতরে কি এমন করে। আমি মনের ভিতরে একটা সন্দেহ নিয়েই ভিতরে ঢুকলাম। যদি এখন ভিতরে মাইশে উল্টাপাল্টা কিছু করে না, তাহলে আজকে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি হুইল চেয়ার ঠেলতে ঠেলতে রুমের দরজার সামনে চলে গেলাম। দরজার সামনে দেখি মাইশের বিছানার উপর শুয়ে ঘুমিয়ে আছে। মাইশের ঘুমন্ত চেহারাটা দেখে আমার মায়া লেগে গেল। ঘুমন্ত অবস্থায় মাইশে কি সুন্দর লাগছে, একদম নিষ্পাপ অবধ শিশুর মতো। উপর থেকে মাইশে কতটা মায়াবী আর ভেতরে। এর মাঝে মাইশা আমাদেরকে তাকিয়ে ঘুম ঘুম চোখে বলল, কি দেখেন এইভাবে? আমি মাইশার কাপওয়ালে হাত দিয়ে বললাম, আজকে কতদিন হলো তোমাকে কাছ থেকে দেখছি, জানো আজকে আমার কতটা ভালো লাগছে। কাছের মানুষ দেখার মাঝে শান্তিই আলাদা। মাইশা আমার হাত চেপে ধরে বলল, কখন আছেন? এই তো মাত্র কিছুক্ষণ হলো আসলাম। আমার পাশে একটু শুবেন? আপনাকে জড়িয়ে ধরতে আমার খুব ইচ্ছে করছে। মুহূর্তের ভিতরে আমার মিশুর কথা মনে হয়ে গেল। আমি মাইশা থেকে দূরে সরে বললাম, কিছু কিছু মানুষ আছে যারা শুধু মন নিয়ে খেলে না, তারা আমাদের বিশ্বাস নিয়ে খেলে, যাকে বলে বিশ্বাসঘাতক। মন চায় ওদের। এই যে আবার শুরু করলেন, মাঝে মাঝে যে আপনার কি হয় এটাই বোঝে না। আচ্ছা আগে কিছু খেয়ে নেন, চলেন। এই কথা বলে মাইশা বিছানা থেকে উঠে গেল। মাইশা শরীরের কাপড় ঠিক করতে করতে বলল, আমার জন্য ফুচকা নিয়ে আসছেন তো? ইস বাবা, এই কথা তো আমার মনেই ছিল না। মাইশা মুখ কালো করে বলল, আপনার মনে থাকবে কেন? আমি আপনাকে কতবার বলেছি আসার আগে আমার জন্য ফুচকা নিয়ে আসবেন। আচ্ছা বাবা, আমি সরি, ভুল হয়ে গেছে আমার। থাক, আর সরি বলতে হবে না, অন্য একদিন এনে দিবেন। এখন চলেন, কিছু খেয়ে নেন। মাইশা আমার চেয়ার ঠেলে টেবিলের কাছে নিয়ে গেল। টেবিলের সামনে বসতেই মাইশা আমার সামনে নুডলস এগিয়ে দিল। কি ম্যাডাম, আজকে আমার জন্য নুডলস রান্না করলেন? ভাবলাম বাসায় তো সব সময় থাকি না, এই জন্য এখন মাঝে মাঝে ছুটি পাবো, সেদিন আমি আপনার পছন্দের খাবার তৈরি করব।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি খাবে না? আমি পরে খেয়ে নিব, আপনি আগে খান। আমি আর কিছু না বলে খেতে লাগলাম। মায়ের হাতে জাদু আছে বলতে হবে। সত্যি মাসি খুব ভালো রান্না করতে পারে। অল্প একটু খেয়েই আমার গলা ঝালাতে লাগলো। আমার গলার ভেতরটা যেন জ্বলে পুড়ে আগুন হয়ে যাচ্ছে। আমি খাবার রেখে গলায় হাত দিয়ে চেপে ধরলাম। মায়ের দিকে ইশারা করে বললাম, আমাকে একটু পানি দাও প্লিজ। মায়েশা উল্টা আমার সামনে থেকে পানি সরিয়ে বলল, এখন আপনি খেলেই আর কি বা হবে, একটু পর তো এমনিই মারা যাবেন। আমার খাবার সাথে কি মিশিয়ে দিয়েছো তুমি? মায়েশা হো হো করে হাসতে হাসতে বলল, অল্প একটু বিষ মিশিয়ে দিয়েছি। তুই কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? মিশুর সাথে আমার সম্পর্ক চলছে, ভাবছিলাম তোর কাছ থেকে এটা গোপন রাখবো, কিন্তু তুই জেনে গেলি। এখন তোর শেষ পরিণতি কি হলো? নিজে নিজে মারতে হচ্ছে। আমি একটা চিঠিও লিখেছি তোর জন্য, সেখানে লেখা আছে আমার মৃত্যুর জন্য কেবল আমিই দায়ী। না পারি আমি আমার বউকে শারীরিক সুখ দিতে, না পারি বউকে নিয়ে একটু ঘুরতে, এর থেকে পড়াই ভালো। আপনাদের সাথে আমার আর দেখা হবে না, কথা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার বউকে আমার বেস্ট ফ্রেন্ড মিশুর সাথে বিয়ে দিবেন, এটাই আমার শেষ ইচ্ছা। আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, কেন এমন করলে মাইশা? কেন? আমি তো তোমাকে বলছিলাম আমাকে ছেড়ে দাও। তোমাকে বুঝি আমি কম ভালোবাসতাম? আর আজকে তুমি আমার সাথে এমন করলে? আমি কি একবার মুখ ফুটে বলতে আমার আপনাকে না বরং মিশুকে ভালো লাগে? আপনাকে সবকিছু বলতে হবে এটা কি বললো? তবে আপনাকে আজকে মরতে হবে, এটাই সত্যি। আমার মুখ দিয়ে এখন রক্ত বের হতে লাগলো। মাইশা শুধু আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, আহা, মৃত্যুর কি যন্ত্রণা! আমার স্বামী বাঁচার জন্য আমার সামনে ছটফট করছে, অথচ আমি হাত গুটিয়ে বসে আছি। আমার বেবিটা মনে হয় এতক্ষণে এসে গেছে। দাঁড়ান, আমি ওর সাথে একটু কথা বলে আসি। মাইশা উঠে দরজা খুলেই মিশুকে জানু জানু বলে জড়িত হলো আর বলছে, দেখো বেবি, আমাদের পথের কাঁটা আজকে থেকে দূর হয়ে যাচ্ছে। এখন থেকে শুধু তুমি আর আমি, আমাদের মাঝে আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। ছাড়ো, কি করছো? আমার বেস্ট ফ্রেন্ড সবকিছু দেখে নিচ্ছে, পরেও উল্টাপাল্টা কিছু মনে করলে। ও আবার কি মনে করবে? ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছি, একটু পর এমনিই মারা যাবে। আমি একটু জোরে চিৎকার দিয়ে বললাম, আরে নারীর ছলনা খুব কঠিন। আমি তাদের সম্পর্কে সব কিছু জেনে চুপচাপ ছিলাম। তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে আমি কিছু বলি নাই। আর আজকে তুই জোরে জোরে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, অজানা পথের পথিক আমি থাকি তোমার আশায়। তুমি বন্ধু কষ্ট দাও অন্য কারো আশায়, বুকের মাঝে শত ব্যথা পুষে রাখি আমি। তুমি বন্ধু চলে গেলা অন্য কারো লাগি, বুকের কষ্ট বুঝলে না, ব্যথা দিলে শত, কাঁদতে কাঁদতে মরে যাবো আমি অনবনত। মাইশা আমার গালে ছোট একটা চুমু দিয়ে বলল, আপনি এত সুন্দর কিভাবে এই লাইনগুলো বললেন! ইস, আমার কলিজায় লাগলো। মিশু দূরে দাঁড়িয়েই মাথা নিচু করে বলল, সরি বন্ধু, আমাকে মাফ করে দে। তোর বউ এত সুন্দর যে ওকে দেখে আমি সত্যি পাগল হয়ে গেছি। নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারি নাই। মাফ করে দে আমাকে। ওর কাছে মাপ চাইতে হবে না, ও তো এমনিই মরে যাবে। আমি আর গলার যন্ত্রণা সহ্য করতে পারছি না। শেষবারের মতো আওয়াজ করে বললাম, মাইশা তোমার পেটে যে এই বাচ্চাটা ওটা? মাইশা আমার মাথায় চুল ধরে বলল, ওটা হলো মিশুর বাচ্চা। তুই মারা যাওয়ার পরেও যেন তোর পরিবারের সবাই বিশ্বাস করে এটা তোর বাচ্চা ছিল, আর যেন তোর সম্পত্তিগুলো আমার সন্তান পায়। আমি আম্মুকে সব কিছু বলে দিয়েছি। আমি মারা গেলে তুমি বাঁচতে পারবি না। আমার আম্মুকে তুই হয়তো চিনিস না। মাইশা আমার গলা চেপে ধরে বলল, তোরে তো আমি এখন সত্যি সত্যি মেরে ফেলবো, কুত্তার বাচ্চা তুই। মিশু মাইশাকে আমার সামনে থেকে সরিয়ে বলল, তুমি কি করছো? এমনিই তো এই বেচারা একটু পর মারা যাবে। হঠাৎ শূন্য থেকে ঠাস করে একটা গুলি এলো আর শব্দের সাথে সাথে মিশু মা গো বলে একটা চিৎকার দিয়ে নিচে বসে গেল। দরজার কাছে তাকে দেখি মাহি মিশুকে পায়ে গুলি করছে। মাহি জোরে জোরে চিৎকার দিয়ে বলছে, আমি জানি এমন একটা কিছু হবে ভাইয়া আপনার সাথে। আপনাকে ওরা বিষ খাইয়েছে তো, আমি ওদের ছাড়বো না, চিন্তা করবেন না। যদিও আমার আসতে একটু দেরি হয়েছে, এর পরেও তো আপনাকে বাঁচাতে চলে আসলাম। ভাবি যদি চালাকি করেন তো তাদের কিন্তু এক্কেবারে আপনাকেও গুলি করে দিব। মাহি ভেতরে এসে মাইশার মিশুকে শক্ত করে বেঁধে আমাকে বলল, ভাইয়া আগে আপনাকে হাসপাতালে নিয়ে যাই,
পরে আমি ওদের দেখছি। আমি মাইশের দিকে তাকিয়ে বললাম, আমি আসার আগে যদি পালিয়ে যেতে পারিস তো পালিয়ে যা, নইলে এমনভাবে মারবো তোদের, আমার কাছে মরার জন্য তোরা নিজে অনুরোধ করবি। একটু আগে বললি না মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন যন্ত্রণা, এটা আমি তোদের হাতে কলমে শিখিয়ে দেবো। মাহি আমাকে কিছু বলতে না দিয়ে বাইরে গিয়ে দরজা বন্ধ করে আমাকে নিয়ে দৌড়তে লাগলো। মাহি, তুমি এত দেরি। সরি ভাইয়া, আমাকে মাফ করবেন। আমি আসলেই দেরি করেই এসেছি, আর একটু দেরি হলে সর্বনাশ হয়ে যেত। আমাদের বাসা থেকে হাসপাতাল বেশি একটা দৌড়ে না, এজন্য খুব তাড়াতাড়ি হাসপাতালে চলে গেলাম। মাই আমাকে ভিতরে ঢুকিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। জানি না কতক্ষণ আমি জ্ঞান হারিয়ে হাসপাতালের বেডে পড়ছিলাম। যখন আমি চোখ খুললাম তখন তাকে দেখে আমার সামনে একজন লেডি পুলিশ অফিসার বসে আছে। পুলিশকে দেখে আমি এবার ভয় পেয়ে গেলাম। আমি তো উল্টাপাল্টা কিছু করি নাই, তাহলে এই পুলিশ এখানে কি করছে? কিন্তু পুলিশ অফিসারের পেছনে মাইশের চাচাতো বোন, তাকে দেখতে পেলাম। ও, তার মানে এই সব কিছু হলো মাইশের চাচাতো বোনের কাজ। পুলিশ অফিসারের বুকের উপর লেখা আছে রিয়া আক্তার। বাবা, ওনার নামটা তো দেখি খুব সুন্দর আছে, চেহারা একটু গুলুমুলু ভাব আছে। এই মেয়ে পুলিশ অফিসার কিভাবে কি? পুলিশ অফিসার আমার দিকে তাকিয়ে খুব সুরেলা কণ্ঠে বলল, তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে কেন? আর তোমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এ বিষয়ে কি তুমি কিছু বলতে চাও? এই মুহূর্তে মায়ের ভেতরে এসে বলল, রোগীর মাত্র জ্ঞান ফিরেছে, আর আপনারা তাকে এভাবে বিরক্ত করছেন কেন? যদি কিছু জানাতে চান তো আমাকে বলেন, আমি উত্তর দিচ্ছি। মাইকে একটা ধমক দিয়ে পুলিশ অফিসার বলল, এই পিচ্ছি মেয়ে, তুমি কথা বলো কেন? তোমাকে আমি কথা বলতে বলেছি? আমি এবার একটু রাগ দেখে বললাম, এই আপনাদের থানার পাওয়ার আপনাদের থানায় গিয়ে দেখান, আমাকে সব বলতে আসবেন না, জানতো এখান থেকে। ফালতু এসে বিরক্ত করা শুরু করছে, দেখে মনে হয় আমাদের পা চাটতে শুধু করতে এসেছে। মাহি কিছু টাকা দিয়ে ওদের বিদায় করতো। আমার কথা শুনে লেডি পুলিশ অফিসার রেগে ফায়ার হয়ে গেল। উনি ঠিকই বুঝতে পারছেন আমি ওনাকে কিছু বলতে চাইছি না, এই জন্য আর কিছু না বলে চুপচাপ উনি উঠে চলে গেল। রিয়া চাচাতো বোন আমাকে আঙ্গুল দেখিয়ে বলল, যদি আমার বোনের কিছু হয় না তাহলে তোর খবর আছে বলে দিলাম। যদি আমার কিছু করতে পারিস করে দেখাইস, যা। আমি তোর বোনকে কেটে টুকরো টুকরো করে রাস্তায় ফেলে দেবো। কিভাবে বাইরে পরকীয়া করে বেড়ায় এর ফল বুঝতেও হবে না? আমার তো মনে হয় তুই লেডি পুলিশ এভাবে হোস নাই, কারোর সাথে কি বিছানায় শুয়েছিলি? তোদের তো আবার স্বভাব ভালো না। মেয়েটা যেই আমাকে মারতে যাবে তখন মায়ুকে আটকে বলল, এটা আপনাদের থানা না যে যা ইচ্ছে তাই করবেন। চুপচাপ এখন এখান থেকে বের হয়ে চলে যান, নইলে খুব খারাপ কিছু হবে বলে দিলাম। পাওয়ার কিন্তু আমাদেরও আছে, শুধু দেখাই না। মায়ের কথা শুনে মেয়েটা রেগে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। হাসপাতালের বিল দিয়ে হাসপাতাল থেকে আমরাও বের হলাম। ভাইয়া, এখন গিয়ে কি? যে আমাকে মারতে চেষ্টা করছে তাকে কিভাবে আমি ছেড়ে দেবো? আগে তো বাসায় চল, দেখি কি করা যায়। ভাইয়া, আপনি ওদের ছেড়ে দিলে আমি কিন্তু ওদের ছাড়বো না বলে দিলাম। একেবারে জায়গা মতো ভরে দিব কিন্তু। আমার ভেতরে কি পরিমাণে রাগ জমানো আছে তুমি জানো না। খেলা তো সবেমাত্র শুরু হয়েছে, আগে বাসায় চলো, দেখি কি করা যায়। মাহি আমাকে নিয়ে বাসার সামনে চলে গেল। বাসার সামনে গিয়ে দেখি দরজা খোলা। এটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। ভিতরে তো আবার কেউ আসে নাই। যদি ওদের কেউ এসে নিয়ে যায় তাহলে খুব বড় একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে। মাইও আমার মতো একটু আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার ভাইয়া, বাসার দরজা খোলা কেন? আমি তো বাসার দরজা লাগিয়ে গিয়েছিলাম, পুলিশ তো আবার এখানে। আরে না, তুমি কি বলছো? আগে আমাকে নিয়ে বাসার ভেতরে চলো, দেখি ভেতরে কি চলছে। বাসার ভেতরে গিয়ে দেখি মায়ের যেখানে মিশু আর মাইশাকে বেঁধে রাখছে ওরাও ঠিক সেভাবেই বাঁধা আছে। তবে ওদের সামনে আম্মু গোমরা মুখো হয়ে বসে আছে। আমি আগে থেকেই জানতাম যে আমার আম্মু এখানে চলে আসবে। আম্মু আমাকে দেখে বলল, তুই তাহলে আসলি? আর ওদের এইভাবে বেঁধে রাখলি কেন? বৌমা আমাকে বলছে তুই নাকি রাগ করে ওদের এইভাবে বেঁধে রাখছস। আম্মু তুমি তো মাইশের সম্পর্কে সব কিছু জানো। তা বৌমা, তোমার হাত পায়ে বাঁধন খুলে দিব কি? মাইশা কান্না করতে করতে বলছে, আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন প্লিজ। আমি আর বাকি জীবন এমন করব না। জানো তো, পরক্রিয়া খুব একটা খারাপ একটা জিনিস, কিন্তু যখন বললে আমার ছেলের বাচ্চাটা তোমার পেটে, তখন আমি খুব খুশি হয়েছিলাম। সেই খুশি আমার বেশিক্ষণ স্থায়ী হয় নাই। যখন আমার ছেলে বলল ওই বাচ্চা নাকি অন্য কারো। আমি আম্মুকে চুপ করে দিয়ে বললাম, এসব বলে এখন কি হবে বলো? ও আমার বন্ধুর সাথে পরকীয়া করে আম্মু। এ তো আমি চুপ ছিলাম,
কিন্তু এই মেয়ে আমাকে আজকে খাবার সাথে বিষ মিশিয়ে দিয়েছে। মুহূর্তে মুহূর্তে বেঁচে গেছি আমি আম্মু। এখন ওকে কি করব তুমি বলো। আম্মু মুহূর্তের ভেতরে চোখ লাল করে বলল, বাবা মন চাইছে ওকে আমি আজকে মেরে ফেলি। তোর এই কথা শুনে আমার হাত পা কাঁপছে, আমার বুকের পানি ও কেড়ে নিতে চাইছে। আমি মাহিকে ইশারা করে বললাম, মাইশার মুখটা বেঁধে ফেল, যেন ও কোনো কথা বলতে না পারে। আগে আমি আমার বেস্ট ফ্রেন্ডের একটু হিসাব নিকাশ করিনি। আমার কথা মতো মাইশার মুখ বেঁধে ফেললো। মাইশা করে কথা বলতে চেষ্টা করছে, কিন্তু মুখ বেঁধে দেওয়ার কারণে ও কোনো কথা বলতে পারছে না। আমি চেয়ার ঠেলে মিশুর সামনে চলে গেলাম আর বললাম, আমার বউ খুব সুন্দরী না? আজকে আমি তোরে কি করি এটা দেখ। বন্ধু, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, এবারের মতো আমাকে মাফ করে দে। আমার পা থেকে অনেক রক্ত বের হচ্ছে, আমার বেশি পরিমাণে কষ্ট হচ্ছে বন্ধু, আমাকে মাফ করে দে। আমি আর সহ্য করতে পারছি না। ভাইয়া, আপনি ভেতরে চলে যান, আমি ওর শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। আজকেও আমার হাত থেকে কোনোভাবে বাঁচতে পারবে না। মাহি প্লিজ একটু চুপ কর। আর আমি যাদের বলছি ওরা আসছে তো? ভাইয়া, কাছাকাছি এসে গেছে। এখন আপনি শুধু বলবেন আর ওরা এসে কাজ শুরু করবে। মিশু কান্না করতে করতে বলল, আমার একটা বউ আছে বন্ধু, আমি নতুন বিয়ে করেছি, কাউকে কিছু বলি নাই। ওর জন্য হলেও প্লিজ আমাকে মাফ করে দে। আমি আর তোর বউয়ের আশেপাশে আসবো না, মাফ করে দে আমাকে। মাফ করবো আবার তোরে? মায়েশা এখন তো শুনলে ও কি বললো। তোমাকে তো শুধু এই ছেলে ব্যবহার করেছে, ও তোমার মায়ায় পড়ে নাই। তোমার দেহ ভোগ করার জন্য প্রেমের অভিনয় করেছে। হয়েছে বোকা মেয়ে, স্বামী রেখে বাইরে পরকীয়া করে বেড়ায়। আর মিশু, তুই বিয়ে করলে আমাকে পর্যন্ত বললি না এই কথা কেন? আজকে তোর কারণে আমি সব কিছু হারিয়ে ফেলছি। কিভাবে আমি তোর ছেড়ে দেবো বল? আমাকে আমার জানটা ভিক্ষা দে, আমি আর এই শহরেই থাকবো না, এখান থেকে অনেক দূরে চলে যাব। বন্ধু হিসাবে হলেও আমাকে ছেড়ে দে প্লিজ বন্ধু, প্লিজ। যখন মাইশের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলি তখন এসব মনে ছিল না। তোর কারণে আমি আজকে সবকিছু হারিয়ে একা হয়ে গেছি। কিভাবে আমি তোর ছাড়বো? মাই ওরা কি এসে গেছে? ভাইয়া, এসে গেছে। কই আপনারা? ভেতরে আসেন, আপনাদের জন্য জিনিস রেডি আছে। মায়ের কথা শুনে চারটা ছেলে ভেতরে ঢুকলো। এক একটার বডি দেখলে মনে হবে ওরা জিম করে। ওরা চারজন ছেলে ঠিক আছে, তবে ওদের মেয়েদের ওপর কোনো ইন্টারেস্ট নেই। ওরা ছেলেতে আসক্ত। গুনে গুনে 20,000 টাকা দিয়ে ওদের এখানে নিয়ে আসছি। মিশু কিভাবে অন্য কারোর বউকে নিয়ে এক বিছানায় দিন কাটায় এখন টের পাবে। আমার সাজানো গোছানো সংসার তুই ভেঙে দিলি। তোরে আমি এভাবেই ছেড়ে দেবো? ছেলেগুলো আমার সামনে এসে মিশুর দিকে আঙুল দেখিয়ে বলল, ভাই তাহলে এটাই সেই ছেলে? আমি হ্যাঁ বলে আম্মুকে বললাম, আম্মু তুমি এখন এখান থেকে চলে যাও। এখানে ওদের সাথে খারাপ কিছু হবে, তবে চিন্তা করো না, তোমার ছেলে কাউকে খুন করবে না। বাবা, কিছু করার দরকার নেই, আল্লাহর উপর তাকিয়ে ওদের মাফ করে দে। আম্মু আমি ওদের কিভাবে ছেড়ে দেবো তুমি বলো? এই ছেলেটার জন্য আমার বউ আমার সাথে একটু ভালো করে পর্যন্ত কথা বলতো না। এই ছেলেটার জন্য ও আমাকে বিষ খাইয়েছে। ওকে আমি কিভাবে ছেড়ে দেবো বলো? আমি জোরে চিৎকার দিয়ে বললাম, উত্তার বাচ্চা, তোরে আমি ছেড়ে দেবো? দেখ তোর আমি কি অবস্থা করি। ছেলেগুলোকে বললাম, ওকে ওই পাশের রুমে নিয়ে যাও। একটা মেয়েকে ধর্ষণ করলে মেয়েটার যতটা কষ্ট হয় তার থেকেও ওরে আরও বেশি কষ্ট দেবা। দরকার হলে আরও টাকা বাড়িয়ে দেবো। ছেলেগুলো আমাকে বললো, আপনি কোনো চিন্তা করবেন না, টাকার কারণে আমরা সব কিছু করতে পারি। মিশু চিৎকার দিয়ে কান্না করে বলছে, এমন করিস না বন্ধু, আমি মরে যাব, আমার ভুল হয়ে গেছে। আন্টি, আপনি কিছু বলেন না, আপনি আমার মায়ের মতো, প্লিজ আন্টি আমাকে মাফ করে দিতে বলেন। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, প্লিজ আন্টি বলেন না আমাকে ছেড়ে দিতে। মিশুর কথা শুনে আম্মু চোখ বন্ধ করে দিল। ছেলেগুলো মিশুকে ধরে পাশের রুমে নিয়ে গেল। মিশু শুধু চিৎকার দিয়ে বলছে, আল্লাহর রাস্তে আমাকে ছেড়ে দেন প্লিজ, আমার ভুল হয়ে গেছে। মিশুর এক একটা চিৎকারে দেওয়াল ভেঙে যাবে মনে হচ্ছে। আমি এবার জোরে জোরে হাসতে হাসতে বললাম, এটাই বুঝি অপরাধীর শাস্তি? আহ, খুব ভালো লাগছে। আরও করবি না পরকিয়া? মাহেশের সামনে গিয়ে ওর মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দিলাম। মাহের হাত থেকে ডিভোর্স কাগজটা মাহেশের হাতে দিয়ে বললাম, এখানে একটা সাইন কর। তোর মতো বউকে নিয়ে আমি আর সংসার করবো না। তুই না বলিস আমি তোর ডিভোর্সি হাজব্যান্ড? অফিসের সবাইকে নাকি তুই এই কথা বলে বেড়াস। এখন এখানে একটা সাইন কর। আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন করব না। আজ থেকে আমি বাসা থেকে বেরই হব না। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দিন। যখন মিশুর সাথে বিছানায় শুয়ে মজা করতি তখন ভালো লাগতো, আমি বললেই বিরক্ত হতি। আর আজকে তোর মনে হলো তুই ভুল করলি। তোর মতো কতগুলো নষ্ট মেয়ে আছে যাদের কাজ বাইরে নোংরামি করে বেড়ানো। এই মিশুর মতো তোরও একই অবস্থা করব।
আমি মিশুর মতোই 10টা ছেলেকে বলছি এখানে আসার জন্য, আমাকে তুই এই জন্য চিনতে পারিস নাই? আম্মু আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ও ভুল করেছে তাই বলে তুই যা ইচ্ছে তাই করবি? আমি আমার আম্মুর হাত ধরে বললাম, ওই রুমে চলো, তোমার সাথে আলাদা করে একটু কথা বলবো। আমাকে উল্টাপাল্টা বলে ওই রুমে নিয়ে গিয়ে আমি রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে বললাম, তুমি এখানে থাকলে আমি কিছু করতে পারবো না। আমার ভেতরটা জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আম্মু। আমি কাউকে সব দেখাতে পারছি না, আমি ছাড়বো না ওদের। দরজা খুলে দে বাবা, ওরা ভুল করেছে, একবার মাফ করে দে। যদি ভালো হয়ে যায়, যতই হোক মেয়েটার পেটে একটা বাচ্চা আছে, ওর সাথে এমন করা কি ঠিক হবে? ঠিক আছে আম্মু, তোমার কথা আমি রাখবো। আমি কাজ করি, তুই বরং একটু ঘুমিয়ে নাও, ঠিক আছে? অন্য রুম থেকে মিশু গরুর মতো চেঁচামেচি করছে, তবে ওর ওই চিৎকার এর আওয়াজ এই 4 দেওয়ালের ভেতরেই বন্দি আছে, বাইরে আর যাবে না। মায়ে আমার ডিভোর্স কাগজটা নিয়ে মাসের সামনে গিয়ে ওর চুল ধরে বলল, ভালোই বলেছি, এখানে একটা সাইন করে দে, নইলে তোর আঙ্গুল কেটে দিব, যাতে পরবর্তীতে আর কিছু তুই লিখতে না পারিস। সাইন করবি না কি? মাইশা কান্না করতে করতে বলল, ভুল তো মানুষেরই হয়, আমারও হয়ে গেছে। আমি আর এমন ভুল করব না, আমাকে মাফ করে দিন। আমি আমার জীবন থাকতে আর মিথ্যা কথা বলবো না। মানলাম তোর আমি মাফ করে দিছি, কিন্তু তোর পেটে যে অন্য কারো অবৈধ বাচ্চা, এটার কি হবে? তোর সাথে সারা জীবন থাকলে এই যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাবে। দরকার হলে বাচ্চাটাকে মেরে ফেলবো, তাও প্লিজ আমাকে মেনে নিন। আমি এবার রেগে মাহিকে সরিয়ে মাইশার মুখ চেপে ধরে বললাম, তোরা এসব করছিলি তখন মনে ছিল না, আজকে খুব করে মনে হচ্ছে তুই ফুল করলি। এখন সাইন করবি নাকি আমাকে অন্যভাবে ব্যবস্থা করতে হবে? আমি মরে যাব, তাও সাইন করব না। আমি আপনাকে ছাড়তে চাই না। আমি ভুল করেছি, পাপ করেছি। আমাকে শাস্তি দিন, তাও আমাকে ছেড়ে দিবেন না প্লিজ। দরকার হলে আমাকে পঙ্গু বানিয়ে ঘরে বসিয়ে রাখেন, তাও আমি আপনাকে ছাড়তে পারবো না। আমাকে মাফ করেন। জোর করে আমি আর মাহি মাইশার হাত ধরে সাইন করে নিলাম। মাইশা কান্না করতে করতে বলছে, হে উপরওয়ালা, আমাকে তুমি দয়া করো। আমি আর ভুল করতে চাই না। তোর এসব কথা শুনে মন চাইছে তোরা আগুন দিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেই। যে মেয়ে ঘরের সামনে রেখে বাইরে এসব করে বেড়ায়, তাকে তো সবার সামনে ছেলেগুলো মিশিকে আমার সামনে ফেলে বলল, ভাই ও সব কিছু শেষ, আজীবন হাঁটতে পারবে না, এই অবস্থা করেছি, পিছন থেকে শুধু রক্ত বের হচ্ছে। দেখেন, আমরা আপনাদের কাজ করলাম, এখন তাহলে আমরা যাই, কি বলেন? আমি ছেলেগুলোর কথা শুনে বললাম, আচ্ছা ঠিক আছে যাও, তোমাদের টাকা বিকাশে পাঠিয়ে দেওয়া হবে। এটা বলতেই ছেলেগুলো চলে গেল। আমি মিশুর মাথার চুল ধরে বললাম, পরের বউয়ের সাথে বিছানায় শুয়ে থাকা খুব ভালো না, এনজয় করে বাচ্চা নিলাম, পরে বউ বলবে এটা আমার স্বামীর বাচ্চা বলে চালিয়ে দেবো, তাই না? এখন খুব ভালো লাগছে। হ্যাঁ, মিশুর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, আমাকে মেরে ফেল প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে বন্ধু, এর থেকে মরে যাওয়াই অনেক ভালো। প্লিজ আমাকে তুই মেরে ফেল। আমি মাহির হাতে লম্বা ধারালো তলোয়ারটা দিয়ে বললাম, গরু যেভাবে জবাই করে ঠিক এভাবেই ধীরে ধীরে পোষাতে পোষাতে ওর একটা পা কেটে ফেল, যাতে ও সারা জীবন হাঁটতে না পারে। মিশু চিৎকার দিয়ে কান্না করতে পারছে না, তাও বলছে, আমাকে মেরে ফেল, তাও এত কষ্ট দিস না তুই। এত সহজে মারবো না তোরে। মাহি তোমাকে কি বললাম? মাহি ছুরিটা দিয়ে মিশুর পায়ে একটা টান দিতেই মিশু মা গো বলে একটা চিৎকার দিল। চিৎকার দিয়েই অজ্ঞান হয়ে গেল। যাস শালা, এত তাড়াতাড়ি অজ্ঞান হয়ে গেল। ভাবছিলাম একটু কষ্ট দেব, তার হলো না। মাহি মিশুর একটা পা কেটে দিয়ে বলল, এখন একে কি করবে ভাইয়া? ওকে গাড়িতে তুলে দিয়ে ওর মুখে একটু পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বললি, যদি পরবর্তী সময় আমার সামনে আসে তাহলে ওর ভিডিওগুলো ভাইরাল করব, সাথে শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো, আর বলবি আমার সম্পর্কে যেন মুখ থেকে একটা শব্দও না আসে। আমার কথা মতো মাহি মিশুকে টেনে বাইরে নিয়ে গেল। মাহেশের দিকে তাকে দেখি ও ভয়ে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে আছে। আমি একটা লাঠি হাতে নিয়ে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে দাঁড়ালাম। পায়ে খুব ব্যথা হচ্ছে, তাও দাঁড়ালাম। মাহেশকে বললাম, দেখ, তোর মতো নষ্ট মেয়ের সাথে থেকে আমি সুস্থ হতে পারি নাই। আজকে তুই চলে গেলি আমার জীবন থেকে, এখন আমিও ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাইশা ধীরে ধীরে চোখ খুলে আমাদেরকে তাকিয়ে বলল, কি বললে? আমি আপনার কাছে কি বললে আমি আপনার কাছে মাপ পাবো? তা আমার জানা নেই। আমি আপনার সাথে সংসার করতে চাই। আমাকে একটা সুযোগ দিন, আমি আর ভুল করব না। মাহি আমাকে দাঁড়াতে দেখে আমার কাছে এসে আমাকে ধরে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, ডাক্তার তো বলল ভাইয়া আপনি সুস্থ হয়ে যাবেন। এখন জিদ করে নিজেকে কষ্ট দিলে হবে বলুন? এই মেয়ের কি করব? মেরে ফেলবো কি ওকে?
আমার মতো 10টা মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এর থেকে আমাকে বরং মেরে ফেলুন। আমি হাসি দিয়ে বললাম, এত সহজেই তোরে মেরে ফেলবো নাকি? একটু কষ্ট দিতে হবে না? তবে তোর পেটে যেহেতু একটা বাচ্চা, এজন্য মাফ করে দিলাম। মাহি, মরিচের গুঁড়োগুলো ওর পুরো শরীরে দিয়ে দাও। তবে আমি তোমাকে কি বোঝাতে চাইছি বুঝলে তো? মাহি হাসি দিয়ে বলল, কয়েকদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে, তাই করবেন তো? আপনি দেখেন আমি ওর কি করি। মাইশা চিৎকার করে মিশুর মতোই কান্না করে বলছে, আমাকে মেরে ফেলেন, তাও এভাবে শাস্তি দিবেন না। আরো বেশি করে পরকিয়া করবি না? একটু শাস্তি তো পেতেই হবে। মাহি, তুমি তোমার কাজ করো, আমি অন্য রুমে যাচ্ছি, তুমি কাজটা সেরে নাও। মাইশা আমাকে চিৎকার করে ডাকছে, কিন্তু আমি আর কোনো কথা কানে নিচ্ছি না। একা একা চোখ বন্ধ করে কান্না করছি। যার প্রতি আমার মায়া আর ভালোবাসা ছিল, সেই মানুষটার সাথে খারাপ কিছু করছি, একটু তো খারাপ লাগছে। তবে যে আমার কথা চিন্তা করে নাই, আমি কেন তার কথা চিন্তা করব? আমি আম্মুর রুমের দরজা খুলে দিতেই আম্মুর রুম থেকে বের হয়ে আমাকে চড় দিতে দিতে বললো, তুই এত নিষ্ঠুর হলি কিভাবে? তোর কি একটুও মায়া লাগে না? যখন ওরা আমাকে রেখে পরকীয়ায় মেতে ওঠে, তখন আমার বুঝি খারাপ লাগে না আম্মু? মা গো, আমি মরে যাবো। আমার আর সহ্য হচ্ছে না। আমার হাতগুলো একটু খুলে দিন, আমি নিজে নিজে আত্মহত্যা করব। মাহিকে বললাম, ওর হাত পা মুখ বেঁধে গাড়িতে তুলে দিয়ে বল ওকে থানার সামনে রেখে আসতে। আর শোন মাইশা, যদি কখনো আমার পেছনে লাগিস না, তাহলে তোর সবগুলো ভিডিও ভাইরাল করে দেবো। এখন কিন্তু তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোরে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। মাহি জোর করে মাইশার মুখ বেঁধে ওকে বাইরে নিয়ে গেল। মাহি বাইরে যেতেই আমার ছোট বোন তাড়াহুড়ো করে বাসায় এসে বলল, ভাইয়া, ভাইয়া, তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা। তোরে নিয়ে যাওয়ার জন্য পুলিশ এসছে। ছোট বোনের কথা শুনে আমি একটা হাসি দিলাম আর বললাম, আজকে আমার ছোট বোন আমার বাসায় কি মনে করে আসছে? মাহি দৌড়ে ভেতরে এসে বলল,